আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানেন বাংলাদেশের বর্তমান সময়ে যে রোহিঙ্গা ইস্যুদের নিয়ে কাজ করছেন তার মধ্যে অন্যতম হলেন ডক্টর খলিলুর রহমান। তিনি এক প্রেস ব্রিফিংয়ে বললেন যে বাংলাদেশের ঘাড়েই গাজা চেপে বসেছে। সেটা নিয়ে বাংলাদেশের মানুষ মিছিল করে না, মিটিং করে না, কোনো কিছু করে না, সেটা নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, তাদের কোনো চিন্তাভাবনা নেই। কয় আমি যখন বিদেশে যে রোহিঙ্গাদের ইস্যু নিয়ে কথা বলি বা অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলি, তখন বলে আপনি থামেন, আপনার দেশে এই রোহিঙ্গাদের কোনো সমস্যার সমাধান করতে পারেন না, আপনি আবার আসছেন এইসব কথা নিয়ে, ওইটা আগে ঝামেলা মিটান। অর্থাৎ উনি আবার বলছেন যে ইসরায়েলের বিষয়টি, অর্থাৎ ফিলিস্তিনি যে গণহত্যা চলছে বা আক্রমণ চলছে, এটা হলো নির্যাতিত মানুষের প্রতি আমাদের দায়িত্ব মিছিল মিটিং করা, কিন্তু তার আগে দায়িত্ব হলো আমাদের দেশের সমস্যাটি সমাধান করা। আগে তো নিজেরা বাঁচবো, তারপরে তো অন্য কথা। অর্থাৎ উনি রোহিঙ্গা ইস্যুটাকে গাজার মানে সাথে তুলনা করেছেন এবং গাজার মতো ডেঞ্জারাস বলে উনি বলছেন, যেহেতু বলছে যে গাজা একটা ঘাড়ে বসে আছে, এটা নিয়ে চিন্তাভাবনা নেই। এর একটা অন্যতম কারণ হলো, যেহেতু আমি এসব নিয়ে একটু ঘাটাঘাটি করি বা এসব নিয়ে বিভিন্ন ইস্যু চ্যানেল বা এসব নিয়ে একটু গবেষণা মতোই করি, এজন্য আমি জানি। কারণ হলো ওনার একথা বলার অন্যতম একটা কারণ এরকম হতে পারে যে দেখেন, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় যে প্রায়োরিটি, সেটা হলো কি খাদ্য। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই খাদ্য যখন আপনার পেটে না যাবে, তখন তো আপনাকে আপনার প্রতিবেশীকে শান্ত থাকতে দিবে না। এখন এই রোহিঙ্গারা বাংলাদেশের ভিতরে আছে, তাদের বিদেশি সাহায্য, অর্থ সহযোগিতায় খাদ্য দেওয়া হয়, কারণ তারা কোনো কর্মসংস্থান বা কর্মসংস্থানের উপায় তাদের নেই। এখন ইউএসএআইডি মানে আমেরিকান অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের যখন সাহায্য বন্ধ করে দিয়েছে, তখন তাদের দিন প্রতি 18 টাকা, 3 বেলা খাওয়ার জন্য 18 টাকা করে মাথা প্রতি বরাদ্দ। তারপরেও তারা যারা নিবন্ধিত, অর্থাৎ যাদেরকে মানে তালিকাভুক্ত করা হয়েছে, এর বাইরেও তো অনেকে জন্মগ্রহণ করতেছে, অনেকে আছে, তাদের কি অবস্থা আপনি বিষয়টাকে বুঝেন। তাহলে একজন মানুষ দিনে 18 টাকায় খেয়ে কীভাবে জীবন ধারণ করবে, এবং তাদের বাংলাদেশে মানে বিকল্প কোনো আয়ের উৎস বা আয় করার কোনো সোর্স নেই। এখন একটা জিনিস ভালো করে বুঝেন। এরপরে দেখেন, এই জন্য হয় তাদের এদেশের নাগরিকত্ব দিতে হবে, না হলে তাদের মানে মায়ানমারে ফেরত দিতে হবে, আর না হলে তো তারা না খেয়ে মরতে চাইবে না। মানে চোরেরা তো জানে চুরি করলে ধরা পড়লে আমাদেরকে ঠ্যাঙানো দিবে, পিটানো দিবে, তারপরেও চুরি করে কেন? কারণ পেটের ক্ষুধা বড় ক্ষুধা রে ভাই। এখন এই যে লক্ষ লক্ষ মানুষ 18 টাকায় তারা কিভাবে চলবে? আবার যাদেরকে তালিকাভুক্ত করা হয়নি তারা তো খাবার পাচ্ছে না। এই 18 টাকার খাবার হয়তো বা 2-3 জনকে ভাগ করে খাইতে হচ্ছে। এরপরে দেখেন, আরাকান আর্মিরা এদিকে রোহিঙ্গাদের বাংলাদেশের লোকেরা প্রশিক্ষণ দিচ্ছে। এবার আরসা বাহিনীর নেতা যে ধরা খাইলো, সেটা আপনারা দেখলেন। সে বলছে যে বিজয় চিহ্ন দেখাইছে, তারপরে আপনার বলছে যে রোহিঙ্গাদের রাখাইন অঞ্চল তারা এটা পাবে, তাদের পাশে থাকুন, তাদের সহায়তা করুন। তার মানে যুদ্ধের অনেকটা আহ্বান করেছে, এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক মিডিয়া এটা প্রকাশ করেছে, গবেষণা করে যে বা গোয়েন্দা সংস্থা দিয়ে এটা প্রকাশ করেছে যে আর রোহিঙ্গারা মায়ানমারে যে যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধ প্রশিক্ষণ বা অস্ত্রশস্ত্র বা চালানো প্রশিক্ষণ নিয়ে আবার ফিরে আসতেছে। তার মানে কি, হয় তারা রাখাইন আরাকান ওদের আক্রমণ করবে, নহলে বাংলাদেশে আক্রমণ করবে, দুটোর মধ্যে তো একটা কিছু করবেই। কারণ হলো, তাছাড়া তো তাদের উপায় নেই, কারণ তারা মায়ানমার থেকে খাবার পাচ্ছে না। যারা যে বিদেশি সাহায্য অনুদানে তাদের পেট চলতো, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখন কি তারা এতগুলো মানুষ না খেয়ে মারা যাবে? তখন কি হবে? হয় বাংলাদেশে যখন অ্যানার্কি সৃষ্টি করবে, যেমন তখন কি হবে, বাংলাদেশে যখন অ্যানার্কি নৈরাজ্যতা সৃষ্টি করবে, তখন বাংলাদেশ সরকার বাধ্য হয়ে তাদেরকে পাঠাবে বা যে কোনো একটা উপায় করে দেবে। এই ছাড়া মানে তারা বিকল্প কোনো ওয়ে দেখছে না। এই জন্য ডক্টর খলিলুর রহমান যে ওই কথা বলেছেন, সেটা কিন্তু অমূলক বা কোনো খারাপ কথা বলেননি। কারণ ও গাজার মতোই একটা ডেঞ্জার আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে।
এজন্য উনি দেখলাম খুব মানে স্ট্রিক্টলি বা খুব কঠোরভাবে বললেন যে এই বিষয়টি সমাধানের জন্য আপনারা তো মিছিল মিটিং করেন না, এটা আপনারা বক্তব্যটা একটু শুনে নেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।